অনুষ্ঠানের নাম তৃতীয় মাত্রা। অনেকেই প্রশ্ন করতে পারেন যে দেশে কত পার্সেন্ট লোক ভোট দিল, দেশের রাজনৈতিক অবস্থা কি। এক একজন এক এক রকম প্রশ্ন করবেন, দুটো ভাগও হয়ে যেতে পারে প্রশ্ন নিয়ে। কিন্তু তৃতীয় মাত্রার পরের অংশটুকু যদি বলি, আজকের বিষয় রবীন্দ্রনাথ, তাহলে আমি জানি যে কোনো বাঙালি দর্শক পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সবাই একদম একমত হয়ে বলবেন যে হ্যাঁ, আমরা সবাই বিশ্বকবি সম্পর্কে জানি। আজকে বিশ্বকবির জন্মদিন, বিশ্বকবির প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। তৃতীয় মাত্রার এই অনুষ্ঠানে আজকে আমার ডান পাশে এমন একজন উপস্থিত রয়েছেন যে রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলার আগে তার সঙ্গে আমি প্রথম পরিচয় করে দিতে চাই দর্শকদের। নাট্যজন ব্যক্তিত্ব আতাউর রহমান, যিনি আজকেই অনেক পুরস্কার তিনি পেয়েছেন, কিন্তু আজকেই ঘোষণা হয়েছে যে তিনি রবীন্দ্র মেলার চ্যানেল আই যেটা করে, আর এবি ব্যাংক রবীন্দ্র মেলা, সেখানে আজীবন সম্মাননা পেয়েছেন। আপনাকে অভিনন্দন। অনেক খুশি হয়েছি, অনেক খুশি। অনেক পুরস্কারের মধ্যে চ্যানেল আই এবি ব্যাংকের এই পুরস্কার আতাউর রহমানকে খুশি করেছে, সেটা আমাদের জন্য আনন্দের। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই পুরস্কারটা গ্রহণ করেছেন। গ্রহণ করা তো না, আমি অত্যন্ত আবেগপ্রবণ, আবেগ তাড়িত হয়েছি। কারণ অনেক পুরস্কার অনেকেই পায়, কিন্তু কোনো কোনো পুরস্কার এমন একটি নামের সাথে যুক্ত থাকে, এমন একটি ভালোবাসার সাথে যুক্ত থাকে, মানুষ আবেগ তাড়িত হয়। এটা যখন আমি শুনলাম, আমি প্রায় আমার স্ত্রী সামনে ছিল, বলে তুমি এত আবেগ তাড়িত হয়ে গেছো না, কথা বলতে পারছো না কেন। এমন যে রবীন্দ্রনাথের পুরস্কার এবং এর চ্যানেল আই আমাকে আজীবনে সম্মাননা দেবে বলেছে, এতেই তো আমি আপ্লুত হয়ে গেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আর আমার বাম পাশে যিনি রয়েছেন, পরিচয় তার অনেক বড়, কিন্তু টেলিভিশনের সাথে চ্যানেল আইয়ের সাথে তার সম্পর্ক একেবারে প্রথম দিন থেকে। সৈয়দ শামসুল হক, যিনি এই অনুষ্ঠানের শুরুতেই আমাকে বলেছে যে তোমার কোনো ভূমিকা দেওয়া দরকার নেই, আমি শুরু করব রবীন্দ্রনাথের কথা দিয়ে। সৈয়দ শামসুল হক। রবীন্দ্রনাথ আজ তাঁর জন্মদিন। নিজের জন্মদিন নিয়ে রবীন্দ্রনাথ অনেকগুলো কবিতা লিখেছেন, গান লিখেছেন। আমরা সেসব কবিতা আবৃত্তি করেছি, গান করেছি। রবীন্দ্রনাথের তার চলে যাবার মাত্রই 3 বছর আগে 1938 সালে তিনি শরীরটা ভালো না থাকায় কালিম্পংয়ে ছিলেন। সেখানে বসে 25শে বৈশাখে, আজকের দিনটিতে 77 বছর আগে একটি কবিতা লেখেন, যার শুরুটাই হচ্ছে যে আজ মম জন্মদিন। এই কথাটি বলে তিনি কবিতাটি, দীর্ঘ কবিতা শুরু করেছেন। এই কবিতার শেষ দিকে কিছু কথা আছে যেটা এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক মনে হবে। আজকে বিশ্বের যে অবস্থা, আমার দেশের যে অবস্থা, মানুষের যে অবস্থা, তার সঙ্গে প্রাসঙ্গিক মনে হবে। রবীন্দ্রনাথ কালিম্পংয়ে বসে তার সেই 78 বছর বয়সে লিখছেন, ক্ষুব্ধ যারা, লুব্ধ যারা, মাংস গন্ধে মুগ্ধ যারা, একান্ত আত্মার দৃষ্টিহারা, শ্মশানের প্রান্ত চর, আবর্জনা কুণ্ড তব হেরি, বিভৎস চিৎকারে তারা রাত্রি দিন করে ফেরাফেরি, নির্লজ্জ হিংসায় করে হানাহানি। শুনি তাই আজি মানুষ জন্তুর হুঙ্কার, দিকে দিকে উঠে বাজি। তবু যেন হেসে যায়, যেমন হেসেছি বারে বারে পণ্ডিতের মূঢ়তায়, ধনীর দৈন্যের অত্যাচারে, সজ্জিতের রূপের বিদ্রুপে। মানুষের দেবতারে ব্যঙ্গ করে যে অপদেবতা, বর্বর মুখ বিকারে তারে হাস্য হেনে যাব, বলে যাব এ প্রহসনের মধ্য অঙ্কে অকস্মাৎ হবে লোপ দুষ্ট স্বপনের। আমাদের চারদিকে যে বিপর্যয়, তাকে রবীন্দ্রনাথ দেখেছেন যে একটা প্রহসন হিসেবে, ইটস এ ফার্স, এবং বলেছেন যে আমি এর উপরে মানুষকে বিজয় দেখে আমি হাসতে হাসতে পৃথিবী থেকে চলে যাব, যখন চলে যাব। বলেছে, আর রবে পশ্চাতে আমার নাগ কেশরের চারা, ফুল যার ধরে নাই, আর রবে খেয়া তরি হারা এপারের ভালোবাসা। যে সেই নাগ কেশর গাছটিকে তিনি রেখে যাবেন যেদিন চলে যাবেন, যাতে এখনো ফুল ধরেনি, সেই ফুল ধরবে। রবীন্দ্রনাথের জন্মদিনে এই কবিতাটি আজকে সকালবেলায় আমি বারবার পড়ছিলাম এবং মনে করি যে এর ভেতরে আজকের দিনে
আমরা যে সব সমস্যার সম্মুখীন হচ্ছি, যে সব নিপীড়ন, নির্যাতন, আন্দোলন ইত্যাদি, আমি তথাকথিত আর বললাম না, তার বিপরীতে মানুষের যে শুভ চিন্তা, মানুষের যে শুভ কামনা, মানুষের যে শুভ পদক্ষেপ, এই দুটোকে রবীন্দ্রনাথ সেই 1938 সালে, এবং ভুলে যাওয়া ঠিক হবে না যে তখন এই দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হবার ঠিক প্রাক্কালে হিংসায় উন্মত্ত পৃথ্বী, রবীন্দ্রনাথের কথা। তো সেইখানে তার জন্মদিনে এই বাণীটি আমার কাছে খুব ভালো লাগে, যে সমস্ত কিছুর বিরুদ্ধে বিপরীতে দাঁড়িয়ে এই যে আমরা সংগ্রাম করছি, এই সংগ্রামে জয়ী আমরা হবই, এবং যখন রেখে যাব তখন সেই ফুল গাছটি রেখে যাব যাতে এখনো ফুল ধরেনি কিন্তু ধরবার অপেক্ষায় আছে সেই নতুন প্রজন্ম। আমার প্রথম প্রশ্নটা একেবারে সম্পূরক প্রশ্ন, প্রশ্ন করার আগে আরেকটা প্রশ্ন চলে আসছে, সেটা হলো রবীন্দ্রনাথ তো আপনি আজকে 25শে বৈশাখে রবীন্দ্রনাথের একটা কবিতা পড়লেন তার জন্মদিনে, কিন্তু রবীন্দ্রনাথকে আমাদের জীবনের সবসময় রবীন্দ্রনাথকে প্রয়োজন হয় না? নিশ্চয়ই নিশ্চয়ই। রবীন্দ্রনাথ তার একটি জন্মদিনের কবিতায় বলেছেন, নানা রবীন্দ্রনাথের একখানি মালা। তিনি নানা রবীন্দ্রনাথ দেখেছেন। হয়তো তার মনে এটা ছিল যে কবিতার রবীন্দ্রনাথ, গানের রবীন্দ্রনাথ, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ, শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ, নানা কিছু হয়তো ছিল, কিন্তু এই বাংলাদেশে আমরা তাকে দেখেছি কি হিসেবে? রাজনৈতিক রবীন্দ্রনাথ হিসেবে। রবীন্দ্রনাথ আমাদের রাজনীতির সঙ্গে এত প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছেন যেটা রবীন্দ্রনাথ বোধহয় নিজেও ভাবতে পারেননি, যে এই পূর্ব বাংলার মানুষ একদিন জেগে উঠবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, রক্ত দেবে এবং এই ভূখণ্ডকে বাঙালির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করে তুলবে। এবং তার সূচনা কিন্তু সেইখানে ছিল। এবং এই প্রসঙ্গে একটু বলিনি, রবীন্দ্রনাথ যেমন আমাদের ভাষার সর্বশ্রেষ্ঠ কবি, তার কল্পনাকে যে বাস্তবায়িত যিনি করেছেন তিনি রাজনীতির শ্রেষ্ঠ কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুজনকেই বলা হয় যে রাজনীতির কবি একজন, একজন ভাষার কবি। তো রবীন্দ্রনাথকে কিভাবে করেছে? পাকিস্তান হলো 1947 সালে, পরে পরে 1 বছরও হয়নি, পরে পরে কথা উঠল যে রবীন্দ্রনাথ হিন্দু, রবীন্দ্রনাথ আমাদের নয়, পাকিস্তানের ভূখণ্ডে রবীন্দ্রনাথের উত্তরাধিকার এটা মুছে ফেলতে হবে, আমাদের নতুন ভাবে তাকাতে হবে। এই যে কথাটা হলো, এর বিরুদ্ধে তখনই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর ইনামুল হক, কাজী মোতাহার হোসেন এরা প্রতিবাদ করেছেন, এরা বিপরীতে দাঁড়িয়ে খণ্ডন করেছেন এসব যুক্তিতর্ক। কারা এসব কথা বলেছিলেন তাদের নাম আমি আর আজকের দিনে মনে করিয়ে দিতে চাই না, ইতিহাসে তাদের নাম মুছে গেছে, কিন্তু বলেছিলেন যে রবীন্দ্রনাথকে অবলম্বন করা চলবে না। তারপরে হলো ভাষার উপরে আঘাত, যে ভাষায় রবীন্দ্রনাথ তার সারা জীবন কাজ করেছেন, যে ভাষাকে তিনি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন, সে ভাষার উপরে আঘাত চলে এলো। 1961 সালে যখন রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী, তার জন্ম হয়েছিল 1861 সালে, 1961 সালে 100 বছর, তার আগেই তৎকালীন পাকিস্তান সামরিক সরকার, আইয়ুব খান সরকার, তখন টেলিভিশন ছিল না, আজকে টেলিভিশনের কথা বলছি, তখন রেডিওই একমাত্র ছিল, সেখানে টেলিফোন তুলে ইসলামাবাদ থেকে কি করাচি থেকে, যেখানে করাচি থেকে ফোন তুলে নির্দেশ দেওয়া হলো রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা চলবে না। এবং আমরা আবিষ্কার করলাম রবীন্দ্রনাথকে কি চলবে না? আমাদের ভাষার সর্বশ্রেষ্ঠ কবি, বাঙালির মানুষ নির্মাণের সর্বশ্রেষ্ঠ কারিগর, তার গান আমরা গাইতে পারবো না? এটা হতেই পারে না। এই যে এতকালে যে আমাদের প্রতিবাদ যেটা মনের ভেতরে ছিল, নানাভাবে আমরা প্রবন্ধ লিখে ছোটখাটো মিটিং করে প্রকাশ করছিলাম, সেটা একটা বৃহৎ মাত্রা বিস্ফোরণ ঘটল, একটা আন্দোলনে পরিণত হলো। এবং তার বিপরীতে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী এই বাংলাদেশে খুব উৎসাহের সঙ্গে, উদ্দীপনের সঙ্গে পালিত হয়েছে। রবীন্দ্রনাথকে আমরা আবিষ্কার করলাম। আমাদের বঙ্গবন্ধু, তিনি তো তার বক্তৃতায় অবিরাম রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃত করেছেন, যখনই মানে প্রয়োজন হয়েছে, প্রাসঙ্গিক মনে হয়েছে। বিদেশ থেকে ফিরে এলেন, পাকিস্তান কারাগার থেকে ঢাকা এয়ারপোর্টে নেমে কিন্তু রবীন্দ্রনাথ নম 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 মম জন্মভূমি, আর বলেছেন যেটা, সেটা হচ্ছে
7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ, বাঙালি করে মানুষ করনি। রবীন্দ্রনাথের সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু হাত তুলে বলেছিলেন, কবিগুরু আপনি দেখে যান, আপনার বাঙালি আজ মানুষ হয়েছে। তিনি বলতেন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই বাণী ধরেই তো আমরা অগ্রসর হয়েছি। আরো আমরা দেখতে পাই যে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচয়িতা রবীন্দ্রনাথ, তার বাণী, তার সুর। আর সবচেয়ে মজার কথা, যে এই বাণী এবং সুরের পেছনে যার একটি ছায়া রয়েছে, সেই গগন হরকরা, সেই উদাসী বাউল, মানে তিনিও বাংলাদেশের। সবটা মিলিয়ে রবীন্দ্রনাথকে আমরা রাজনৈতিকভাবে আবিষ্কার করেছি। রবীন্দ্রনাথ হয়তো নিজে যতই বলুন সংকোচের বিহ্বলতায় নিজের অপমান, কিংবা খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাওখানি বায়ু, যতই বলুন না কেন, ঠিক যুদ্ধ কল্পনার ভেতরে বোধহয় রবীন্দ্রনাথ ঠিক উদ্দীপ্ত হননি, যেটা রাজনীতির কবি বঙ্গবন্ধুর হাতে হয়েছে। আমি এই প্রসঙ্গে একটু দর্শকদের মনে করে দিতে চাই যে মঞ্চে যদি রবীন্দ্রসঙ্গীত হয় এবং সামনে যদি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকেন, তবে তাকে অনেক সময় দেখা যায় ঠোঁট মেলাতে, গান গাইতে। আমার কাছে একটা খুব কঠিন প্রশ্ন রয়েছে। আহমেদ মাজার প্রশ্নটা লিখে দিয়েছে আমাকে, আমি প্রশ্নটা এখন দেখে আপনাকে আহমেদ মাজারের পক্ষ থেকে প্রশ্নটা করি। রবীন্দ্রনাথের কবিতা, গল্প আমাদের পড়া হয়, তার গান শোনা হয়, কিন্তু তার নাটকের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় তুলনামূলকভাবে কম। সত্যি কি তাই? এই কম পরিচয়কে আপনি বেশি করে আঁকড়ে ধরছেন কেন? নাটকে রবীন্দ্রনাথ আসলে কি আলাদা? রবীন্দ্রনাথের নাটকের সংখ্যা, এটা খুব আমাদের মানে একটা দুর্বলতার দিক ছিল বাঙালির। শেক্সপিয়ারের প্রায় দ্বিগুণ। শেক্সপিয়ারের 37টি, রবীন্দ্রনাথের ব্যঙ্গ কৌতুক, রঙ্গ কৌতুক, কমেডি, গভীর তত্ত্বনাটক, নৃত্যনাট্য, গীতিনাট্য ধরলে 70-এর মতো। কিন্তু রবীন্দ্রনাথকে একটা বরাবরের ভয় ছিল যে রবীন্দ্রনাথ বোধহয় দুরূহ, মাথার উপর দিয়ে চলে যায়। এবং আপনারা অবাক হবেন, সবাই জানেন যে রবীন্দ্রনাথের জীবদ্দশায় তার রক্তকরবী এক ঠাকুরবাড়িতে নামমাত্র হয়েছিল, যে এটা শিশির কুমার ভাদুড়ির মতো এত বড় নট বাংলা মঞ্চের বলেছে এটা অভিনয় উপযোগী নয়, মাথার উপর দিয়ে চলে যাবে। সেটা শম্ভুবাবু, রবীন্দ্রনাথের মৃত্যুর সৌম্যমিত্র বাংলা নাটকের কিংবদন্তি পুরুষ, তিনি প্রমাণ করলেন, এবং যে এটা আসমুদ্রি হিমাচল জয় করলো। এবং ইন্দিরা গান্ধীকে নিয়ে জওহরলাল নেহরু সে নাটক দেখতে গিয়েছিলেন দিল্লিতে, এবং এই নাটকটিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এটা হয়, অনেক বড় বড় লেখক, জন ডানকে আবিষ্কার করতে আমাদের অনেক বছর লেগেছে, আমাদের কি বলে ভ্যান গগকে আবিষ্কার করতে অনেক বছর লেগেছে। এটা হয়। তো রবীন্দ্রনাথের নাটকটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে, কিন্তু এখন আর পেছনে ফিরে তাকাতে হয় না, কারণ রবীন্দ্রনাথের নাটকে একেবারে, যেটা হক ভাই বললেন একটু আগে, রাজনীতির কথা এসছে। এবং একটা উপমা দিলেই বোঝা যাবে, রক্তকরবী থেকে বলছি যে কিভাবে জীবনকে উনি দেখেছেন। হ্যাঁ, পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড, পাথরে লোহা সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি, আর উপরের তলে একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, কিন্তু সহজের থেকে প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। এটার জন্য আমাদের আবহমান কাল থেকে প্রাণের জাদু মানে আমরা কেড়ে আনতে চাই, পারি না। আরেকটি কথা, যে হক ভাই লিখেই নাটক ছিন্নপত্র অবলম্বনে, অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথকে নিয়ে নাটক, ঠিক রবীন্দ্রনাথের নাটক নয়, এটা উনি রচনা করেছেন। তো সেখানে এই যে গগন হরকরের প্রসঙ্গ উঠলো, আমি রবীন্দ্রনাথকে অনেক বেশি করে আমাদের এই মাটির কবি মনে করি। কেন? উনি 1988 বোধহয় খুব সম্ভবত এসেছিলেন বাবার জমিদারি দেখতে, 1888 শিলাইদহ, প্রতিশর এবং শাহজাদপুরে। তো সেখানে যাওয়ার সময় বলে যাচ্ছে যে গগন, এই মাটিকে আমি আমার নিজের মা বলে মনে করেছি। আমি এখান থেকে যে সম্পদ নিয়ে যাচ্ছি সেটা আমার চিরজীবনের সম্পদ হয়ে রইল। আমি যদি পদ্মার এই উজ্জ্বল আকাশ, ঝলসিত আকাশ না দেখতাম, পদ্মার মানুষের চোখের জল না দেখতাম, আমি পরিপূর্ণ রবীন্দ্রনাথ হতাম না। এবং হক ভাইকে গগন হরকরের কথা বললো, মনের মানুষ কেড়ে কোথায় গেলে খুঁজে পাবো তারে, তখনই কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের সেই দানাটি তার মাথায়
তখন উনি নিয়ে চলে গেলেন। 1905 বঙ্গভঙ্গ রদ আন্দোলনে তখন লিখলেন। এবং এটাও বিস্ময়কর যে পৃথিবীর কোন কবির 3টি দেশের পাশাপাশি জাতীয় সঙ্গীত হয়নি, বাংলাদেশ এবং কি বলে ভারত এবং শ্রীলঙ্কা। এবং রবীন্দ্রনাথ কিন্তু যে নাটকটি, আমি আরেকটি নাটক করছি জালিয়ানওয়ালাবাগে, এই প্রথম যে রবীন্দ্রনাথকে সবাই মনে করে যে ঘুম পাড়া নিয়ে কবি, অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে। রবীন্দ্রনাথ বোধহয় সেই সুকান্তের মতো বা নজরুলের মতো বিদ্রোহী সত্তা তার মধ্যে অনুপস্থিত, কিন্তু একমাত্র ব্যক্তি যখন একটা মাইন্ডলেস কিলিং যেটাকে আমরা বলি জালিয়ানওয়ালাবাগে হলো পূর্ব পাঞ্জাবে, তখন তার নাইটহুড উনি প্রত্যাখ্যান করলেন এবং চিঠি লিখলেন ইউর এক্সেলেন্সি করে, বড় চিঠি, যে তুমি আমাকে অনেক সম্মান দিয়েছ, আমার লেখা বিদেশে অনুদিত হয়েছে, আমাকে 13 সালে তোমরা নোবেল পুরস্কারে ভূষিত করেছো, 1915-তে সাব টাইটেল দিয়েছো বা নাইটহুড, আজকে 1919-এ আমি এটা প্রত্যাখ্যান করছি, কারণ আমি আমার দেশের মানুষের পাশে, তোমরা যে জেনারেল ডায়ার যে হত্যাকাণ্ড ঘটালো, মানুষের পাশে আমি দাঁড়াতে চাই। এটা কিন্তু উনি তেমন সাড়া পাননি, এক ব্যক্তি তার রক্তক্ষরণ হয়েছে। তো রবীন্দ্রনাথকে আমরা সব কিছুতেই পাই। এবং রবীন্দ্রনাথের রথের রশি এই নাটকটি আমাকে নানাভাবে ভাবিয়েছে। ১৫০ বর্ষে আমাদের সংস্কৃতি বান্ধব এই সরকার 20 লক্ষ টাকা দিয়েছিল, আমরা অনেকগুলো নাটক করতে পেরেছি। রথের রশিতে কবি এসে বলছে, কি অসাধারণ সংলাপ, এটা পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক, বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট এই কথা বলতে পারেনি। কবি বলছে, আজকে রথ তো চলছে, ব্রাহ্মণের হাতে চলছে না, আজকে নমশূদ্রের হাতে রথ চলছে। ভগবান মুখ ফিরিয়েছে গরিব থেকে, বড় থেকে গরিবের দিকে, কিন্তু কথা সেটা নয়। কবি বলছে, যুগাবসানে লাগেই তো আগুন, হ্যাঁ, তখন শুরু হয় উল্টো রথের খেলা। মানুষে যখন বন্ধনে টান পড়বে, রাশিয়াতে যখন ঝামেলা হয়েছে অক্টোবর রিভলিউশনের পরে, তখনই কিন্তু আস্তে আস্তে ভাঙা শুরু হয়েছে। যখনই মানুষে বন্ধনে টান পড়বে, তখনই কিন্তু উল্টো রথের পালা শুরু হবে, যুগাবসানে আগুন লাগবেই। এবং এই কথাটা ইতিহাসের প্রত্যেক সভ্যতার ওঠা পড়া, আজকে যে রুদ্র রূপ দেখছি, আবার কোথাও শান্ত রূপ দেখছি, এটা রবীন্দ্রনাথ বলে গেছেন। আর সবচেয়ে মজার বলা, আমার সবচেয়ে বেশি আলোড়িত করে রবীন্দ্রনাথের প্রবন্ধ, যে উনি 80 বছর বয়সে যখন দেখেন সভ্যতার সংকট, বলছে আজ আমার 80 বছর পূর্ণ হলো, সেইখানে সাংঘাতিক কথা বলেছে যে আমার সামনে পৃথিবী ভেঙে চলে যাচ্ছে আজকের মতো, তারপরে বলছে মানুষে বিশ্বাস হারানো পাপ, মানুষ একদিন জয়ী হবেই। মানুষের ঠিক, আমি মনে হলো যে কি বল, আর্নেস্ট হেমিংওয়ে সেই কথারই প্রতিধ্বনি অনেক পরে আর্নেস্ট হেমিংওয়ে করেছে, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট ক্যানট বি ডিফিটেড। মানুষের চেতনা কখনো কিন্তু পরাজিত হতে পারে না। রবীন্দ্রনাথ আসলে আমাদের সুখে দুঃখে প্রতি সময় আমাদের সাথে আছেন। শুধু সেই না, আমি শেষ কথা বলবো, সারা পৃথিবীর সকল স্বীকৃতি, সৌন্দর্যবোধ, মানবতাবোধ, চরাচর প্রেম, বিশ্বপ্রেম, মানব প্রেমের সারাৎসার কিন্তু এই একটি মাত্র ব্যক্তি, তিনি বাঙালি কবি, তার মধ্যে খুঁজে পাই। পাশ্চাত্য, রবীন্দ্রনাথ বলেছে আমি রবি, আমি সব দিকে উঠি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, একটা জায়গায় বলেছেন উনি সব জায়গায় উঠেছেন। ওই যে বাংলাদেশের কথা বলল, যে শিলাইদহ থেকে যাবার সময় আমি যেটা আমার নাটকে ব্যবহার করেছি, বাংলার মাটি বাংলার জলে, যে মাটি আমার মা, এই মাটি আমার মা, এখান থেকে যে সম্পদ আমি নিয়ে যাচ্ছি, শিলাইদহ, প্রতিশহর, বেরাহিমপুর, শাহজাদপুর, এই বাংলাদেশের তার পারিবারিক জমিদারিতে তিনি যে এসেছিলেন, এই আশাটা শুধু তার জন্য নয়, রবীন্দ্রনাথের জন্য নয়, বাঙালির জন্য নয়, শুধু ভারতবর্ষ মানুষের জন্য নয়, সমস্ত পৃথিবীর জন্য একটা উজ্জ্বল একটা দিক পরিবর্তন, বাক পরিবর্তন হয়ে গেছে। যে তিনি জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেছিলেন, কলকাতার জোড়াসাঁকোয়, সেখানে তার চোখ ফুটেছিল প্রথম, এবং ওইখানেই যদি থেকে যেতেন তাহলে তিনি জোড়াসাঁকোর রবিবাবু হয়ে থাকতেন, বিশ্বের রবীন্দ্রনাথ হতে পারতেন না। রবীন্দ্রনাথ হতে পেরেছেন ওই পারিবারিক জমিদারি দেখতে গিয়ে, যে তিনি শিলাইদহ এসছেন, আমাদের শিলাইদহ, শাহজাদপুর, প্রতিশহর, বিরাহিমপুর, কালীগ্রাম, এসব জায়গায় যে এসছেন, এইখানে এসে এর যে প্রাকৃতিক সৌন্দর্য, যেটা কলকাতায় তার পক্ষে সম্ভব ছিল না দেখা, যে বিশ্বের এই যে প্রকৃতি, এই যে আমাদের জননী পৃথিবী, এর গাছপালা, নদী, এর আকাশ, এর বর্ষা, এর বাদল, আবার অন্যদিকে মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ,
এই যে পরিচয়, এই পরিচয়টাকে যেমন আমি বলি, দুটো উদাহরণ দিই ছিন্নপত্র থেকে, সেখান থেকে ওই সাজেদপুর, প্রতিশর, বিরাহিমপুর, শিলাইদহ থেকে লেখা চিঠি। উনি শিলাইদহের কথা বলছেন 1302 সালে, এটা 1422 সাল, মানে আজ থেকে 120 বছর আগে বলছেন। শিলাইদহের মাঠে কেবল নীল আকাশ এবং ধূসর পৃথিবী, এবং তারই মাঝখানে একটি সঙ্গীহীন, গৃহহীন অসীম সন্ধ্যা। মনে হয় যেন একটি সোনার চেলি পরা বধূ অনন্ত প্রান্তরের মধ্য দিয়ে মাথায় একটুখানি ঘোমটা টেনে একলা চলেছে। তার বর যদি নেই, তবে তাকে এমন সোনার বিবাহ বেশে কে সাজিয়ে দিলে? এই যে প্রকৃতিকে মনে হচ্ছে নববিবাহিত, বলছে যে তার যদি বর নেই তাহলে একলা যে চলেছে, কে তাকে সাজিয়ে দিলে? আমি একটু এই প্রশ্ন করি। হক ভাইয়ের এই সংলাপ যখন বলে মঞ্চে, অভিনেতা বলে, যখন রবীন্দ্রনাথ বলে, ছেলেটি খুব ভালো করে, তখন কিন্তু দর্শক কাঁদতে থাকে। হক ভাই এইটা যখন এই সংলাপটি বললে চোখ দিয়ে জল পড়া শুরু করে। এবং এই যে কথাটা বলেছেন যে বর নেই, এই যে একলা সোনার চেলি পরা অপরূপ সাজে এই যে প্রকৃতি শিলাইদহ যেটা দেখছেন, সেখানে তো তিনি জমিদারি দেখতে গিয়েছিলেন প্রজাতে। রবীন্দ্রনাথ লিখছেন 1300 সালে, আজ থেকে 122 বছর আগে লিখছেন, আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে ভারী মায়া করে, এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো। এই গরিব মানুষগুলোর কথা বলছেন। এইখানে কিন্তু রবীন্দ্রনাথ জোড়াসাঁকো থেকে পৃথিবীর রবীন্দ্রনাথ হয়ে উঠছেন। আমার এই দরিদ্র চাষি প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে, এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো নিরুপায়। তিনি এদের মুখে নিজের হাতে কিছু তুলে না দিলে এদের আর গতি নেই। পৃথিবীর স্তন যখন শুকিয়ে যায় তখন এরা কেবল কাঁদতে জানে, কোনো মতে একটুখানি খিদে ভাঙলি আবার তখনই সমস্ত ভুলে যায়। সোশ্যালিস্টরা যে সমস্ত পৃথিবীময় ধন বিভাগ করে দেয়, সেটা সম্ভব কি অসম্ভব ঠিক জানি নেই। যদি একেবারেই অসম্ভব হয় তাহলে বিধির বিধান বড় নিষ্ঠুর, মানুষ ভারী হতভাগ্য। এই যে সকলের ভেতরে সম্পদ বন্টন করে দেবার যে সোশ্যালিজম, সমাজতন্ত্র, যেটা আমাদের বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধু 72 সালে 4 স্তম্ভের একটি রেখেছিলেন সমাজতন্ত্র, তার মূল কথাই হচ্ছে সম্পদের সমবন্টন। রবীন্দ্রনাথ বলছেন, এখানে কৃষি ভাবনা এসছে না আমাদের এখান থেকেই, যখন হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা সম্পদের সমবন্টন। প্রতিটি মানুষের অধিকার আছে সমস্ত সম্পদের উপরে। সেই বলছেন যে সম্ভব কি অসম্ভব জানি না, যদি একেবারেই অসম্ভব হয়, যদি এটা করাই না যায়, তাহলে বলবো বিধি বড় নিষ্ঠুর, মানুষ বড় হতভাগ্য। এই কথাগুলোর ভেতর থেকেই আমরা সেই রবীন্দ্রনাথকে পাই যে রবীন্দ্রনাথকে আমরা রাজনৈতিকভাবে আবিষ্কার করেছি। আমি আরেকটু পড়ি যে শিলাইদহে উনি দেখছেন, কি দেখছেন, কিভাবে রবীন্দ্রনাথ কলকাতার রবীন্দ্রনাথ থেকে বিশ্বের রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ হয়ে উঠছেন, রাজনীতির রবীন্দ্রনাথ হয়ে উঠছেন। তিনি বলছেন, যখন দেখতে পাই, শিলাইদহ সাজাদপুরের চোখে দেখা, যখন দেখতে পাই গৃহস্থের মেয়েরা একখানা ভিজে শাড়ি গায়ে জড়িয়ে বাদলার ঠান্ডা হাওয়ায় বৃষ্টির জলে ভিজতে ভিজতে হাঁটুর ওপর কাপড় তুলে জল ঠেলে ঠেলে সহিষ্ণু জন্তুর মতো ঘরকন্যার নিত্যকর্ম করছে, তখন সে দৃশ্য কিছুতেই ভালো লাগে না। এত কষ্ট, এত অনারাম মানুষের কি করে সয় আমি ভেবে পাইনি। এর উপরে প্রতি ঘরে ঘরে বাতে ধরছে, পা ফুলছে, সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে, পিলেওয়ালা ছেলেরা অবিশ্রাম ঘ্যান ঘ্যান করে কাঁদছে, কিছুতেই তাদের বাঁচাতে পারছে না, একটা একটা করে মরে যাচ্ছে। এত অবহেলা, অস্বাস্থ্য, অসৌন্দর্য, দারিদ্র, বর্বরতা মানুষের আবাসস্থলে কিছুতেই শোভা পায় না। সকল রকম ক্ষমতার কাছেই আমরা পরাভূত হয়ে আছি। প্রকৃতি যখন উপদ্রব করে তাও সয়ে থাকি, রাজা যখন উপদ্রব করে তাও সয়ে থাকি, এবং শাস্ত্র চিরকাল ধরে যে সমস্ত দুঃসহ উপদ্রব করে তার বিরুদ্ধেও কথাটি বলতে
সাহস হয় না। এই সাহসই কিন্তু জুগিয়েছেন রবীন্দ্রনাথ আমাদের, যে আমরা শাস্ত্রের অনুচিত বাক্যের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, আমরা রাজার অনুচিত কর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে প্রকৃতিকে আমাদের পক্ষে টানবার চেষ্টা করছি। আজকে ডিজিটাল বাংলাদেশের কথা হয়, তার মানেটা কি? তার মানে হচ্ছে যে প্রযুক্তিকে ব্যবহার করে, আমার পরিপার্শ্বকে ব্যবহার করে একটা সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া। এবং এই যে উনি বলেছেন চোখে পানি এসে যায় সাগর, যখন বলেন যে এত অসৌন্দর্য, এত দারিদ্র্য, বর্বরতা, এটা কিছুতেই বিধাতার অভিপ্রেত হতে পারে না। আমি এই নাটকটা উনি পড়ছিলেন, এটা আমি চোখের সামনে দেখছি, কারণ আমি তো প্রায় প্রতিদিনই আমি থাকি নাটকের যখন ইয়ে হয়, হ্যাঁ, যখন মঞ্চায়ন হয়। আমি যদিও আমি অভিনয় করি না, আমি নির্দেশক, কিন্তু আমি লোভ সামলাতে পারি না। এই নাটক আমি থাকি এবং আমি বলেছি আমাকে মঞ্চে ডেকে নিও। আমি ছোট্ট একটা প্রশ্ন করে তারপর আপনার কথা যাচ্ছি, যে বাংলাদেশের অভিনেতা নাটক কি পরিমাণ মঞ্চায়ন হয়? এখন অনেক মঞ্চায়ন হচ্ছে। বাংলাদেশ মানে কিন্তু আমি শুধু ঢাকা বলছি না, ঢাকার বাইরে, টেলিভিশনের পর্দে তো মানে বিশেষ দিন আসলেই রবীন্দ্রনাথ। যেমন আমি বলি স্বাধীনতার পরে রবীন্দ্রনাথের গল্পের এবং উপন্যাসের নাট্যরূপ, যেমন থিয়েটার করেছে ঘরে বাইরে, দুই বোন, তারপরে রবীন্দ্রনাথ অনেক ছোট গল্প মঞ্চে এসছে। আর নাটক হিসেবে রক্তকরবী বহুবার হয়েছে, যেমন আমার নির্দেশনা হয়েছে অনেক পরে। তার আগে মোস্তফা মনোয়ার সাহেব করেছেন আমাদের। মোস্তফা কি টেলিভিশন আগে মঞ্চে করেছেন? টেলিভিশনে করেছেন, কিন্তু টেলিভিশনটা কি প্রথম মঞ্চে মানে নাটক হিসেবে দর্শকরা দেখলো প্রথম? হ্যাঁ, প্রথম রক্তকরবী মন দিয়ে দেখলো টেলিভিশনে। গোলাম মোস্তফা অভিনয় করেছিলেন রাজার ভূমিকায়, আর সুরাইয়া খান অভিনয় করেছিলেন, তিনি ভালো অধ্যাপিকা ছিলেন ইংরেজির, দেখতেও বেশ সুশ্রী ছিলেন, ওনাকে দিয়ে নন্দিনী করানো হয়েছিল। এর আগে তো শম্ভুবাবু করেছেন, আমি একটু আগে বললাম। চট্টগ্রামে ডক্টর কামাল বলে একজন ছিলেন, সে বহুকাল আগের ঘটনা, ওনারাও করেছিলেন। ডক্টর ইনামুল হক, যিনি আমাদের জাদুঘরের প্রধান ছিলেন, তারাও করেছিলেন, সেটা বগুড়াতে করেছিলেন। নৃত্যনাট্য ছিল না, সেটা নাটকই ছিল। এবং সবচেয়ে বড় কথা, দেশ স্বাধীন হওয়ার আগে আমরা সবাই মিলে সাংস্কৃতিক জোট, তখন তো সাংস্কৃতিক জোট ছিল না, তখন ছাত্র ইউনিয়ন ছিল, সাংস্কৃতিক সংসদ ছিল, সেখান থেকে আমরা খোলা মঞ্চে বাংলা একাডেমির সামনে রক্তকরবী অভিনীত হয়েছে। না, ঢাকার বাইরেও কিন্তু প্রচুর বগুড়া হয়েছে, চট্টগ্রামে হয়েছে, আমি তো বললামই সেগুলো। এবার তাসের দেশে আমি অভিনয় করেছি দেশ স্বাধীন হওয়ার আগে। আমি রাজপুত্র অভিনয় করছি, জাহিদুর রহিম কণ্ঠ দিচ্ছেন, আমি তো গান গাইতে পারি না, 17টা গান, হ্যাঁ, তো আমি কণ্ঠ মেলাচ্ছি। এটা নির্দেশনা দিয়েছিলেন মাসুদ আলী খান। এবং এই নাটকটি আমাকে জীবনে বরাভয় করেছে, যখন বলছে লক্ষ্মীরে হারাবো যদি অলক্ষ্মীরে পাবো যাবই। তাতে কি হয়েছে? নদীর তল নাহি পাই কুল পাবো তবু, হ্যাঁ, কুল নাহি পাই তল পাবো তবু ডুববো, তাতে কি হয়েছে? রবীন্দ্রনাথ এই সাহস জুগিয়েছে তাসের দেশ। তখন কিন্তু আমরা ছাত্র ইউনিয়নের ছেলেরা একেবারে পল্টন ময়দান থেকে শুরু করে আমরা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, তখন ছিল ইস্কান্দার মির্জা হল, আমরা তখনও করছি। রবীন্দ্রনাথের চর্চিত হয় না এই নাটকের ক্ষেত্রে, এটা একটি ভ্রান্ত ধারণা। অচলায়তন আমরা নাগরিক নাট্য সম্প্রদায় থেকে করেছি। আমরা রবীন্দ্রনাথের যে কমেডি নাটক বলি, শেষ রক্ষা হয়েছে, বিসর্জন তো বহু দল করেছে। এবং আমরা খুব ভালোভাবে মুক্তধারা করেছি। মুক্তধারা খালেদ খান আজকে আমাদের মধ্যে নেই, ওনার নির্দেশনায় করেছি। নাগরিক নাট্য সম্প্রদায় করেছে, থিয়েটার করেছে। চট্টগ্রামের টিকজোক, ওরা 7-7টি নাটক রবীন্দ্রনাথের করে আমাদের নিয়ে করেছে, আহমেদ ইকবাল হায়দার। হ্যাঁ, এখন রবীন্দ্রনাথের নাটকের একটা জায়গায় আমি খালি যোগ করব, রবীন্দ্রনাথ খুব রাজনীতি মনস্ক ছিলেন। যেমন রাশিয়াতে গিয়ে বলল, যখন দেখলো যে বা কি সুন্দর করে সাধারণ মানুষের একটি সরকার হয়েছে অক্টোবর রিভলিউশনে, উনি বলছেন অতি চমৎকার, এ তো আমি ভাবতেও পারিনি। কিন্তু উনি সন্দেহ করেছেন, যদি এটা অন্তর থেকে উৎসারিত না হয়, উপর থেকে চাপানো হয়, কোনো একদিন এই সমাজতন্ত্র, তথাকথিত ব্যবহার করলাম, হয়তো ভেঙে পড়বে। 70 বছরের মাথায় সেভাবে কমিউনিজম ছিল না। উনি জর্ডান ভ্যালির কাছাকাছি যখন গেলেন, এক চোখে দেখে দিলেন, ত্রিনেত্র না থাকলে বলা যায় না, যে মিডল ইস্টের এই জায়গাটাতে আমার কেন জানি সন্দেহ হয় কখনো শান্তি স্থাপিত হবে না। আজকে ভারতীয় রাজনীতিবিদরা ভাবছি, বাবা এই লোকটা এক দেখায় বললো, এখন পর্যন্ত ওখানে গন্ডগোল হচ্ছে মিডল ইস্টে। আর ডায়ালগে যেভাবে রাজনীতি এসছে, পৃথিবী শেক্সপিয়ারের নাটক এসছে,
বাট এইভাবে আসেনি, এই প্রতীকের মাধ্যমে, রূপালঙ্কারের মাধ্যমে। বলছে নন্দিন একদিন দূর দেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলুম, বাইরে থেকে বুঝতেই পারিনি ভিতরে ভেতরে তার সমস্ত পাথর বেঁধে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমরে গুমরে হঠাৎ ভেঙে গেল। সকালবেলা দেখি ভূমিকম্পের টানে পাহাড়টা মাটির নিচে তলিয়ে গেছে। এরপরে আসছে সে বিখ্যাত রাজনৈতিক সংলাপ, শক্তির ভার নিজের অগোচরে নিজেকে কেমন করে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। আর নন্দিনীকে বলছে তোমার মধ্যে একটা জিনিস দেখছি উল্টো। বলে আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে সেই ছন্দ, সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়, সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল আকাশে আকাশে ভিখারি নটবালকের মতো নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই তুমি এমন সহজ হয়েছে, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। এখন শক্তির ভার নিজের অগোচরে নিজেকে পিষে ফেলে। এই যে স্বৈরাচার, পৃথিবীতে যত স্বৈর সম্রাট, রাষ্ট্রনায়ক স্বৈরাচার, হিটলার থেকে শুরু করে আজ অব্দি, এরা কিন্তু বুঝতে পারে না যখন শক্তি যায়, যে শক্তির ভারে ওই সে ব্রয়লার চিকেন বহুবার বলেছে ওজন বাড়লে পড়ে যায়, তেমনি পড়ে যায় আর কি দাম করে। আরেকটি মজার কথা বলে শেষ করে, জন্মদিনে তো মজা করা যায়। ভাববে শুরু করেছিলেন যে পাকিস্তান আমলে কিভাবে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করলে, বলে আমরা তখন ভলেন্টিয়ার খুব মানে রেডিওতে বন্ধ করে দিল, রবীন্দ্রনাথের নাটক করা যাবে না, মঞ্চ থেকে গান করা যাবে না। পাকিস্তান মিলিটারিরা যখন বাড়িতে বাড়িতে ঢোকা শুরু করলো, যে এরা তো বোধহয় কি জানি বোধহয় মুসলমান না বা হিন্দু ঘেঁষা এই ধরনের, ওরা রবীন্দ্রনাথের ছবিও দেখছে, নজরুলের ছবিও দেখছে। অনেক বাড়িতে কিন্তু দুটো কিন্তু ছবি টাঙানো থাকতো। তো ওরা গিয়ে বলছে না 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 এ তো বহুত পরেশগার আদমি, হ্যাঁ তো বেশ দাড়ি টাড়ি আলা, না না একে ভাঙা, এটাকে ভাঙো, এটা বিদ্রোহী টিদ্রোহী কি লিখেছে, এটা নজরুলের ছবি ভাঙছে। আর রবীন্দ্রনাথকে খুব পীর ফকির মনে করে দিয়ে ছেড়ে চলে যাচ্ছে। জন্মদিন বঙ্গবন্ধুকে যে রাতে হত্যা করা হয়, তার বাড়িতে অবিরাম গুলি বর্ষণ হয়, সেই বাড়ির যখন 1981 শেষ দিকে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন আবার ঢুকতে পেলেন, তার সঙ্গে আমরাও ঢুকেছিলাম, আমিও ছিলাম। এবং সেখানে প্রথমেই যেটা চোখে পড়ে যে রবীন্দ্রনাথের ছবিতে গুলি, রবীন্দ্রনাথের ছবিতে গুলি করা হয়েছে। এবং সেটা কিন্তু নির্বিচারে হোক অবিচারে হোক, কিন্তু এর একটা আপাত দৃষ্টি এরও একটা আছে যে এই বাঙালিরাই কিন্তু রবীন্দ্রনাথকে অস্বীকার করবার একটা চেষ্টা করছে। সেই কথাটাও আজকের দিনে স্মরণ রাখা দরকার। আমি শুরু করেছিলাম যে পাকিস্তান আমলে যে রবীন্দ্রনাথ আমাদের নয়, হিন্দুর বলে তাকে করা হয়েছে। ভালো ভালো পণ্ডিতেরা, বুদ্ধিজীবীরা করেছে। তার বিপরীতে এই তরুণেরা, সেদিনকার কিশোর এবং প্রথম বয়সের যুবকেরা এটাকে প্রতিহত করেছে এবং আবিষ্কার করেছিল রবীন্দ্রনাথকে। কিরকম ভাবে আমি বলি, নাটকের কথাই যখন হচ্ছে, আতাউর রয়েছে আমার নির্দেশক অনেক নাটকে, রবীন্দ্রনাথকে নিয়ে আমার নাটকের নির্দেশক সে। আমি বলি ডাকঘর নাটক, ডাকঘর নাটকে কি আছে? অসুস্থ এক কিশোর, মৃত্যুপথযাত্রী, সে অপেক্ষা করছে রাজার চিঠি আসবে, ঘরের বাইরে বেরোনো মানা, জানালা দিয়ে বিশ্বকে দেখছে এবং তার বেরিয়ে যাবার একটা ভীষণ আকুলতা হচ্ছে। তা আমাদের এক বন্ধু আতাউরদের পূর্বসূরি মকসুদুস সালেহীন, ড্রামা সার্কেলের প্রতিষ্ঠাতা, যিনি নাট্য নির্দেশক ছিলেন সেই 50-এর দশকের মাঝামাঝি, সৌমিত্র যাকে মানে ইন্সপায়ার করেছিলেন সৌমিত্রের নাটক দেখে, সে মকসুদুস সালেহীন বলছেন যে এটা তো আমাদের একটা রাজনৈতিক প্রতীক হিসেবে আমরা দেখতে পারি ডাকঘরকে, যে আমরা ঘর বন্দী হয়ে রয়েছি, আমরা মুমূর্ষ মৃত্যু পথযাত্রী, কিন্তু আমরা অপেক্ষা করছি রাজার চিঠির জন্য, আমরা জানালার বাইরে চলমান বিশ্বে আমরা বেরিয়ে পড়ি। আমাদের খুব তখন মুগ্ধ করেছিল। মকসুদুস সালেহীন যে ভেবেছিলেন যে আমি এই নাটককে একটা প্রতীক হিসেবে ব্যবহার করতে চাই, যে বাঙালির স্বাধীনতা কল্পনা হিসেবে। কাজে কতভাবে আমরা রবীন্দ্রনাথকে আবিষ্কার করেছি। আমার মনে আছে 71 সালে হোটেল পূর্বাণীতে ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধুর সেই সভার কথা বলছি, যেখানে সদ্য নির্বাচিত 1970 সালে সদ্য নির্বাচিত সেই সাংসদেরা বসেছেন, তাদের নিয়ে সভা হচ্ছে। একটা অনুষ্ঠান শুরু করবার আগে ওখানে হুসনা বানু খান ছিলেন গায়িকা, তিনি এখন আমাদের মধ্যে নেই, আমাদের হেনা আপা। বঙ্গবন্ধু বলছেন, হেনা আপা ওই গানটা দিয়ে শুরু করেন অনুষ্ঠান, আমার সভা। কোন গান?
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আমি নিজে খুব অবাক হয়েছিলাম যে বঙ্গবন্ধু রাজনীতি করেন, মিটিং মিছিল করেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, তার কাছে রবীন্দ্রনাথের এই গান এত ভালো লেগেছে। মানে আমার সেই বিস্ময়ের কথা এখনো মনে আছে। কিন্তু পরে বুঝেছিলাম যে এইভাবেই কিন্তু বাঙালির শ্বাসে মূলে, হাড়ে মজ্জায় মানসে, মেধায় মননে কর্মে রবীন্দ্রনাথ মিশে আছেন। সেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আজকে 25শে বৈশাখ, সেই বৈশাখ উল্লেখ হয়েছে। হ্যাঁ, এটা থেকে যেমন শিশুরা গড়ে ওঠে, 25শে বৈশাখে তার জন্ম। সেই বৈশাখ যখন আমরা পাই আজকের দিনে, সেই বৈশাখ হচ্ছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বাঙালির একটা জাতীয় উৎসব। তখন বাঙালিকে এই যে ঢাকা সহ সমস্ত দেশে যে উদযাপন হয়, রবীন্দ্রনাথ কিন্তু এর প্রতিটি পদক্ষেপে, প্রতিটি উচ্ছ্বাসে, প্রতিটি বর্ণে, প্রতিটি কলরবের ভেতরে রয়েছেন। যা বললেন আতাউর রহমান কিছু বললেন। আমি বলছি যে রবীন্দ্রনাথের নাটক, একেবারে সরাসরি নাটক হয়তো অনেক দেরিতে আমরা শুরু করেছি, আরো আগে করা উচিত ছিল। কিন্তু আমি ঢাকায় 1960-এ প্রথম আসি, এসে দেখি যে চিত্রাঙ্গদা হচ্ছে, চণ্ডালিকা হচ্ছে, মায়ের খেলা হচ্ছে। কাজে রবীন্দ্রনাথের গীতিনাট্য, নৃত্যনাট্য আমাদের একেবারে আমাদের সাথে জড়িয়ে ছিল। এবং আরেকটি কথা আমি বলতে চাই, যেমন ভারতেরই কোন একজন অত্যন্ত নামকরা, অত্যন্ত বিজ্ঞ নাট্যকার, সারা পৃথিবী তাকে চেনেন, নাম আমি হয়তো বলবো না, উনি রবীন্দ্রনাথকে খুব বড় নাট্যকার মনে করেন না। কিন্তু আমি ওনার মুখের উপর বলতে পেরেছি যে সমগ্র উপমহাদেশকে শতবর্ষ কি শতবর্ষ তো কম বললাম, 1000 বছর অপেক্ষা করতে হবে ডাকঘরের কথা উনি বললেন, ডাকঘরের মতো একটি নাটক পেতে। এবং স্যামুয়েল বেকেট 1968-তে ওয়েটিং ফর গোডোর জন্য নোবেল পুরস্কার পেলেন। আমার ধারণা সেই ডাকঘর, সে ডাকঘর করা চিঠি নিয়ে আসে, রাজার চিঠি, অমল মারা গেল এবং কালবাহিত সৌন্দর্য বহন করে আসছে আসছে আসছে, আমরা অপেক্ষা করছি সেই সৌন্দর্যের জন্য, সে অনাবিল, সে অসাধারণ সৌন্দর্য, সে ঐশ্বরিক সৌন্দর্যের জন্য। ওয়েটিং ফর গোডো, গোডো আসে না, তার জন্য আমরা অপেক্ষা করছি। এবং স্যামুয়েল বেকেট আমার ধারণা কোনো না কোনো ভাবে এই নাটক দ্বারা, ওয়েটিং ফর গোডো, গোডোর প্রতীক্ষা নাটকে তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। এবং সমগ্র বিশ্বকে কিন্তু রবীন্দ্রনাথের লেখা নাটকে, কাব্যে, এবং রবীন্দ্রনাথের যেটা খুব আপন নিজের জন্য করেছিলেন ছবি আঁকা, এটা উনি কোনদিন প্রচার করবেন না, এটা নিজের জন্য। তার জীবদ্দশায় সেটাও 7 দিনের এক্সিবিশন হয়ে গেল এবং তার চিত্র একদম আলাদা একটা দোটনা পায়। পৃথিবীর যে কোনো বড় চিত্রকরের পাশে তিনি দাঁড়াতে পারেন। এরকম সর্বগ্রাসী বলবো প্রতিভা সারা পৃথিবীতে আমার মনে হয় না লিওনার্দো দা ভিঞ্চিকে যদি আমরা পাশে দাঁড় করাই ওনার সমতুল্য হবে। তিনি বাঙালি, তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদের জাতির জনককে অনুপ্রাণিত করেছেন, এর চেয়ে বড় আর কি হতে পারে। সর্বগ্রাসী শব্দটা বোধহয় আপনি বদলে দেবেন। সর্বগ্রাসী শব্দ বলেছেন আপনার, আমার মনে হয় আপনার বোধহয় শব্দটা পছন্দ হবে না। না, মানে সর্বগামী বলবেন আপনি? হ্যাঁ, আচ্ছা, সর্বগামী। এবং রবীন্দ্রনাথ আমার পাশাপাশি দূরগামীও। সর্বগ্রাসী একটু একটা নেগেটিভ ব্যাপার আছে, যে খেয়ে ফেলে, বন্যা খেয়ে ফেলে, তুফান খেয়ে ফেলে, ঝড় খেয়ে ফেলে, এটা খেয়ে ফেলে না, এটা সর্বগামী এবং দূরগামী। উনি কিন্তু খুব সহজে একদম বুঝে যাবে এমন নয়, একটু দূরগামী বটেই, কষ্ট করতে হবে রবীন্দ্রনাথের জন্য। 25শে বৈশাখে তার জন্ম, এবং কত কবিতা লিখেছেন নিজের জন্মকে নিয়ে। মানে তার ভেতরে বলেছেন যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। তিনি বলেছেন নানা রবীন্দ্রনাথের একখানি মালা প্রতিটি বৈশাখে আমি দেখতে পাই। এই যে নানা রবীন্দ্রনাথ, এর ভেতরে বাংলাদেশে আমরা বাঙালিরা গর্ব করতে পারি যে তার এই মানুষের রবীন্দ্রনাথ সৃষ্টি করেছে এই বাংলাদেশের মাটি। আর রাজনৈতিক রবীন্দ্রনাথকে সৃষ্টি করেছি আমরা এই ভূখণ্ডের মানুষেরা, এই বাংলাদেশের মানুষেরা, যারা দক্ষিণ এশিয়ার 5 বছরের ইতিহাসে, 5000 বছরের ইতিহাসে একমাত্র জনগোষ্ঠী সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। আমি একটু বিজ্ঞানের কথা একটু বলতে চাই। যখন উনি বললেন যে হয়তো লম্বা হয়ে যাবে, আইনস্টাইনের সাথে শেষ রবীন্দ্রনাথের দেখা আমেরিকাতে, এর আগে 2বার জার্মানিতে আলোচনা হয়েছে। বলছে যে আপনি তো থিওরি অফ রিলেটিভিটির আপনি প্রবক্তা। রবীন্দ্রনাথ বলছেন যে উনি লম্বা, উনি ছোট, দুটো ট্রেন যখন একই গতিতে চলে মনে হয় দাঁড়িয়ে আছে।
তখন আইনস্টাইন বলছে না না না, কিছু অ্যাবসলিউট ট্রুথ আছে, একেবারে নিরেট সত্য। যেমন এটা রেক্টেঙ্গুলার, এই টেবিলটা, এটা চতুষ্কোণ। রবীন্দ্রনাথ বলছে আমি মানি না, আমি চোখে দেখে এখানে কম্প্রিহেন্ড করছি বলে এটা হচ্ছে, সেটারই প্রতিধ্বনি শুনছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল লাল লাল হয়ে, আমি চোখ তুললাম আকাশে, বললাম সুন্দর, সুন্দর হলো সে আমি, অন্তরাত্মার ভেতরে যে আমি, এইখানে যে আমি, সেটাই কিন্তু প্রধান। আর এটা কিন্তু আনরিজলভ রয়ে গেছে। এই তর্কে কে জিতেছে, রবীন্দ্রনাথ না আইনস্টাইন, এটা বলা যায়নি। আমি যদি এখন সৈয়দ শামসুল হকের দিকে তাকাই, তাহলে তিনি আবার কথা বলবেন, যদি আতাউর রহমানের দিকে তাকাই তিনি আবার কথা বলবেন। কিন্তু একটা সময় তো থাকে যে সময় অনুষ্ঠানটা শেষ হতে হয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আর যারা এই অনুষ্ঠান দেখছেন তারা একটা কথা তো বলতেই পারেন, এবং দুজন আমার সঙ্গে একমত হবেন, যে চ্যানেল আই 24 ঘন্টা বাংলা অনুষ্ঠান প্রচার করে। আমি ধরে নিতে পারি পৃথিবীর যে প্রান্তে, যেখানে এখন যে দর্শক দেখছেন, তিনি একজন বাঙালি, এবং তাকে মনে করে দিতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর একজন বাঙালি ছিলেন। আপনি তারই উত্তরসূরি। অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান দেখা।